হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ বিএসসি। তো দেখো, আজকে আমরা ফিজিক্সের একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। তো আমরা পুরোপুরি এনসিইআরটি বেসড যে টপিক সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? তো এনসিইআরটির এটা একটা প্রথম চ্যাপ্টার, রেস্ট অ্যান্ড মোশন। ওকে, তো রেস্ট আর মোশন কি? দেখো, কেমিস্ট্রি যখন আমরা পড়ি তখন আমরা পদার্থের অবস্থা বা কোনো বস্তুর অবস্থা বলতে হয় তার স্থির অবস্থাকে বুঝি, সরি, তার আমরা সলিড অবস্থাকে বুঝি, নাহলে লিকুইড অবস্থাকে বুঝি, নাহলে গ্যাসিয়াস স্টেটকে আমরা বুঝি, তাই তো? কিন্তু যখন আমরা ফিজিক্সে কোনো বস্তুর অবস্থা নিয়ে কথা বলবো তখন কিন্তু এই সলিড লিকুইড গ্যাস আমরা বলবো না। ফিজিক্সে যখন আমরা বস্তুর অবস্থা নিয়ে কথা বলবো তখন এই রেস্ট অবস্থা অথবা মোশন অবস্থা, মানে স্থির অবস্থা বা গতিশীল অবস্থা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো চলো আমরা দেখি যে রেস্ট কাকে বলে আর মোশন কাকে বলে। দেখো, এখানে ডেফিনেশন, পুরো এনসিইআরটি ডেফিনেশন লেখা আছে, দেখতে পাচ্ছ যে রেস্ট কাকে বলে। বলছে ইফ অ্যান অবজেক্ট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার পজিশনের চেঞ্জ না করে, মানে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার পাশে একটা গাছপালা আছে, এবং তুমি টাইম লক্ষ্য করো যে সকাল যখন 10টা বাজে 10টার সময়তেও তুমি এখানে দাঁড়িয়ে আছো, সকাল যখন 11টা বাজে তখনও তুমি এখানে দাঁড়িয়ে আছো, 12টা বাজে তখনও তুমি এখানেই দাঁড়িয়ে আছো। তো সময় চলে যাচ্ছে, বাট সময়ের পরিবর্তনের সাথে বা সময়ের সাথে তোমার কিন্তু পজিশনের কোনো পরিবর্তন হয়নি। তুমি যেখানে ছিলে দেখো সেখানেই আছো। তো সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থার বা পজিশনের কোনো চেঞ্জ না হয়, তার মানে সেই বস্তুটার অবস্থাকে আমরা কি বলবো? রেস্ট অবস্থা বলবো। বোঝা গেল? এবার গতিশীল অবস্থা বা মোশন কাকে বলবো? যদি এই সময়ের সাপেক্ষে বা এই সময়ের সাথে যদি কোনো বস্তুর বা ব্যক্তির পজিশনের চেঞ্জ হয়, মানে তুমি 10টার সময়তে এখানে দাঁড়িয়ে আছো, 11টার সময়তে তুমি এখানে চলে এসছো, 12টার সময়তে তুমি এখানে চলে এসছো, তার মানে দেখো সময়ের সাথে সাথে তোমার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে তুমি এখানে ছিলে, কিছুক্ষণ পরে তুমি এখানে, তারপরে কিছুক্ষণ পরে তুমি এখানে। তার মানে সময়ের সাথে যদি তোমার অবস্থার পরিবর্তন বা পজিশনের চেঞ্জ হয়, তার মানে তোমার এই অবস্থাকে আমরা কি বলবো? বলবো হচ্ছে মোশন। ওকে, বা গতিশীল অবস্থা। বোঝা গেল? এবার দেখো, এই রেস্ট আর মোশন কোনো অ্যাবসলিউট টার্ম নয়। মানে আমি কোনো বস্তুকে বলছি সে রেস্টে আছে, মানে সে যে অ্যাকচুয়ালি রেস্টে আছে অ্যাবসলিউটলি, সেটা কিন্তু নয়। তার কারণ এগুলো হচ্ছে আপেক্ষিক টার্ম। যেরকম দেখবে, ধরো তুমি যখন কোনো ট্রেনে করে বা বাসে করে ট্রাভেল করছো, তখন তুমি দেখবে যে আহ, তুমি বাইরে মাঠের দিকে তাকালে, ধরো মাঠে তুমি দেখতে পাচ্ছ যে একটা গাছ আছে, গাছের নিচে কোনো একটা ব্যক্তি আমার কি আছে, এখানে বসে আছে। ওকে, তো তুমি যখন ট্রেনে করে ট্রাভেল করছো তুমি কি দেখবে? যে এই ব্যক্তি বা গাছপালা সব পেছনের দিকে পালাচ্ছে, সব পেছনের দিকে ছুটে 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 পালাচ্ছে। তার মানে তোমার তখন দেখে কি মনে হচ্ছে যে এই গাছটা বা এই ব্যক্তিটা এরা সবাই কিন্তু গতিতে আছে। কিন্তু এখানেই অন্য একটা ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছে, সে কি দেখবে? সে দেখবে যে না, এই গাছটা স্থির আছে আজকে 500 বছর ধরে, এই ব্যক্তিটাও আজকে একটা দিন, গোটা দিন ধরে বা কিছু ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছে, তাই তো? মানে এই ব্যক্তির সাপেক্ষে মনে হবে যে গাছটা বা এই ব্যক্তিটা এরা কিন্তু রেস্টে আছে। কিন্তু আমি যখন ট্রেনে করে ট্রাভেল করছি আমার মনে হবে এরা যেন পেছনের দিকে ছুটে ছুটে পালাচ্ছে। ঠিক, তার মানে এই বস্তুটা রেস্টে আছে না মোশনে আছে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে অবজারভারের উপরে, কে দেখছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক যেমন ভাবে আমাদের বাস্তব জীবনে কি হয়, বাস্তব জীবনে ধরো তুমি তুমি কারোর জীবনে দাদা, কারোর জীবনে ভাই, কারোর জীবনে বাবা, কারোর জীবনে ছেলে, মানে কে তোমাকে দেখছে তার উপর ডিপেন্ড করছে। কেউ তোমাকে দাদা বলে ডাকছে, কেউ তোমাকে ভাই বলে ডাকছে, মানে তোমার আলটিমেট যে পজিশন কারোর জীবনে সেটা কিন্তু ফিক্স নয়, ওটা ভ্যারিয়েবল, চেঞ্জেবল, ঠিক আছে? কে দেখছে বা কে তোমাকে চেনে বা কে তোমাকে ডাকছে সেই তার উপরে ডিপেন্ড করছে। ঠিক সেরকম ভাবেই কোনো একটা বস্তু সে রেস্টে আছে না মোশনে আছে, এটা ডিপেন্ড করছে কোন অবজারভার তাকে দেখছে। ওকে, তো সেই জন্যই বলা হয় রেস্ট আর মোশন হচ্ছে রিলেটিভ টার্ম। দেখো, আজকে আমরা পৃথিবীর, এই ব্যক্তিটা পৃথিবীর ওপরে আছে, কিন্তু পৃথিবী দেখো নিজেও ঘুরছে। এবার পৃথিবী থেকে যদি আমি বাইরে গিয়ে দেখি, তো দেখবো যে পৃথিবী নিজেও সূর্যের চারিদিকে ঘুরছে, প্লাস নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। একদম সোলার সিস্টেম থেকে বাইরে বেরিয়ে গেলে দেখবে যে টোটাল সোলার সিস্টেমও গ্যালাকটিক সেন্টারের চারিদিকে ঘুরছে, তাই না? তার মানে আলটিমেট অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কিছু হয় না, এটা ডিপেন্ড করে
কে দেখছে তার উপরে। তাই রেস্ট আর মোশন কি? রেস্ট আর মোশন হচ্ছে আমাদের রিলেটিভ টার্ম, আপেক্ষিক টার্ম। ওকে, এবার দেখো এই মোশনকে বোঝার জন্য আমাদেরকে কিছু প্যারামিটার খুব ভালো করে পড়তে হয়। সেই প্যারামিটারগুলো কি কি? যেরকম তোমরা নাম শুনেছো ডিস্টেন্সের, ডিস্টেন্সের নাম শুনেছো, ডিসপ্লেসমেন্টের নাম শুনেছো, ডিসপ্লেসমেন্টের নাম শুনেছো, স্পিডের নাম শুনেছো, স্পিড, তারপরে ভেলোসিটি, ভেলোসিটির নাম শুনেছো তোমরা। ওকে, তারপর হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা ত্বরণের তোমরা নাম শুনেছো, তাই তো? তো এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলোকে যখন আমরা খুব ভালো করে স্টাডি করব, তখনই আলটিমেট আমরা মোশনকে বুঝতে পারবো। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান প্রতিটা প্যারামিটারকে নিয়ে একটু স্টাডি করি। ওকে, চলো। তো দেখো প্রথমে আছে কি আমাদের ডিস্টেন্স। তো ডিস্টেন্স বলতে কি বোঝানো হয়? ডিস্টেন্স বলতে বোঝানো হয় কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু সে টোটাল কতটা পথ অতিক্রম করছে। মানে ধরো তুমি এখন বাড়িতে আছো, ওকে, হোম, বাড়ি থেকে তুমি বিভিন্ন আঁকাবাঁকা পথে যাত্রা করে তুমি পৌঁছেছো কোথায়? ভিএসসি তে। ওকে, ভিএসসি একাডেমিতে তুমি এসেছো। তো বাড়ি থেকে ভিএসসি একাডেমিতে আসতে গিয়ে তোমাকে টোটাল টোটাল যতটা পাথ কভার করতে হয়েছে, টোটাল যতটা পথ অতিক্রম করতে হয়েছে, টোটাল পাথ কাভার্ড বাই অ্যান অবজেক্ট, এই টোটাল পাথকে আমরা বলবো হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ডিস্টেন্স বা দূরত্ব। ওকে, এই ডিস্টেন্সের বাংলা কি? দূরত্ব। বোঝা গেল? এবার দেখো এখানে আমি যদি বলি যে আমি বাড়ি থেকে কতটা দূরে আছি, মানে ভিএসসি একাডেমিতে যে আমি এসেছি, তো বাড়ি থেকে ভিএসসি একাডেমি আসতে টোটাল যতটা পথ অতিক্রম করতে হয়েছে এর একটা মান থাকবে। 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, কিছু একটা মান থাকবে। তো ধরে নাও এই পথটা হচ্ছে 15 কিলোমিটার। ওকে, 15 কিলোমিটার। তো এই ডিস্টেন্সকে না শুধু আমরা এই মান দিয়ে প্রকাশ করি, এটাকে বলা হয় ইংরেজিতে ম্যাগনিটিউড। শুধু ম্যাগনিটিউড দিয়ে প্রকাশ করি, কোনো দিক দিয়ে, দিক লাগে না। ডিস্টেন্সকে বা অতিক্রান্ত পাথকে বোঝানোর জন্য কোনোদিনও দিক বা ডাইরেকশনের দরকার পড়ে না। এবার তুমি ধরো বাড়ি থেকে বললে যে আমি বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে আছি, তো বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে তুমি এখানেও থাকতে পারো, তুমি এদিকেও থাকতে পারো, তুমি এদিকেও থাকতে পারো, রাইট? তাহলে তোমার এক্সাক্ট পজিশন কিন্তু তোমার বাড়ির লোক জানতে পারছে না। যে বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে আছি ঠিকই, কিন্তু এক্সাক্ট পজিশনটা কি সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমি কোন দিকে গেছি সেটা আমাকে জানতে হবে। তাই ফিজিক্সে এই ডিস্টেন্সের একটি সমতুল্য রাশি দরকার, যেটা দিককে রিপ্রেজেন্ট করবেই। মানে মান তো থাকবেই, মানের পাশাপাশি তার একটা দিক থাকবে, বা তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা দিকের প্রয়োজন হবে। বোঝা যাচ্ছে? যেরকম ধরো এই বাড়ি আর এই ভিএসসি একাডেমির মধ্যে যে শর্টেস্ট পাথ, সব থেকে ছোট ডিস্টেন্স যেটা, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এবং সেটা একটা নির্দিষ্ট দিকে হয়। আমি কি বললাম দেখো, এই যে ডিস্টেন্স, মানে তুমি ধরো বলছো যে আমি বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে আছি, তাতে তোমার এক্সাক্ট পজিশন কেউ জানতে পারবে না। 15 কিলোমিটার দূরে মানে তুমি এখানেও থাকতে পারো, এখানেও থাকতে পারো, এখানেও থাকতে পারো, তেমনি এদিকেও কোনো একটা জায়গাতে থাকতে পারো 15 কিলোমিটার দূরে, রাইট? এবার তাতে তোমার বাড়ির লোক তো প্রেডিক্ট করতে পারছে না বা জানতে পারছে না তোমার এক্সাক্ট লোকেশন। তাহলে এক্সাক্ট লোকেশন জানার জন্য আমাকে দিকটাও উল্লেখ করতে হবে। তাহলে এই কতটা দূরে আছি, মানে পাথটা, পাথের যে ভ্যালুটা বা মানটা, মানটার পাশাপাশি একটা দিকযুক্ত রাশি চাই। আর সেই দিকযুক্ত রাশি হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, বা আমরা এটাকে বাংলায় বলে থাকি হচ্ছে সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, ডিসপ্লেসমেন্ট বা এটাকে আমরা বলি হচ্ছে সরণ। তো এটা কি? তো এই ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে বোঝানো হয় শর্টেস্ট শর্টেস্ট পাথ বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পজিশন। ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে যে শর্টেস্ট পাথ, তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ওকে, তো তোমার বাড়ি ছিল এটা, বাড়িটাকে তোমাকে আমি দিলাম হচ্ছে প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল পজিশন। প্রাথমিক অবস্থা বা ইনিশিয়াল পজিশন। ভিএসসি একাডেমি যেটা, সেটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন। ফাইনাল পজিশন। ওকে, তো এই ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে
যে শর্টেস্ট পাথ, সেই শর্টেস্ট পাথটা দেখো একটা স্ট্রেট লাইন। শর্টেস্ট পাথ বলতে একটা স্ট্রেট লাইনই হবে, এর থেকে শর্টেস্ট পাথ আর হবে না। এবং এটা দেখো একটা নির্দিষ্ট দিকে, এটা একটা নির্দিষ্ট দিকে। যখনই তুমি স্ট্রেট লাইনে ট্রাভেল করছো মানে সেটা একটা নির্দিষ্ট দিকে হবে। তার মানে এই দিকটাকে আমাকে বলা উচিত, ধরো এই শর্টেস্ট পাথটা ধরে নেওয়া হচ্ছে 5 কিলোমিটার। তার মানে আমি বলবো যে বাড়ি থেকে আমি সাউথে 5 কিলোমিটার দূরে আছি। মানে যখন আমি ডিসপ্লেসমেন্ট বলবো না, তখন আমাকে বলতে হবে 5 কিমি সাউথ, এরকম বলা উচিত। বাট আমাদের ডেলি লাইফে আমরা যখন বলি তখন এই সাউথে না নর্থে এরকম ভাবে আমরা বলি না। বারবার ওই সাউথ বা নর্থ এই ডাইরেকশনটাকে আমরা উচ্চারণ করি না। ওকে, কেন? কারণ কি, জাস্ট বলার সুবিধার জন্য। ওকে, বাট এই যখনই আমরা এই দিকটাকে উচ্চারণ করব তখন তোমার বাড়ির লোক প্রেডিক্ট করে নেবে যে 5 কিলোমিটার দূরে তুমি আছো সাউথে, মানে এক্স্যাক্টলি তুমি এই পজিশনে থাকবে। বাড়ি থেকে 5 কিলোমিটার তুমি ইস্টে আছো, তার মানে তুমি এক্স্যাক্টলি কোন পজিশনে থাকবে সেটা তোমার বাড়ির লোক বুঝতে পারবে বা ধরতে পারবে, ঠিক? তার মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু একটা দূরত্বকে বোঝাচ্ছে, একটা লেন্থকে বোঝাচ্ছে। বাট যখন আমরা ডিস্টেন্স নিয়ে বলছি, ডিস্টেন্স বলতে টোটাল অতিক্রান্ত পাথ, যেটা যে কোনো দিকে হতে পারে, যার নির্দিষ্ট কোনো দিক নেই, যার শুধুমাত্র মান আছে। কারণ আমি ওখানে টোটাল পাথটাকে নিচ্ছি। এই যে আমার এই যে আঁকা বাঁকা পাথ, তুমি যখন এইখান থেকে যখন এখানে আসছো না, তখনই তোমার দিক অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। যখন তুমি এখানে, তখন তোমার ডাইরেকশন এদিকে। এই যে কার্ভেচারটা আছে, যে কার্ভ পাথ, এই কার্ভ পাথে ধরো তুমি যদি এখানে থাকো, তাহলে কার্ভ পাথ বরাবর যদি একটা স্পর্শক টানি, এটা হচ্ছে তোমার দিক। তুমি যখন এখানে, তখন যদি আমি একটা স্পর্শক টানি, এটা হচ্ছে তোমার দিক। ওকে, এটাকে ট্যানজেন্ট বা আমরা স্পর্শক বলি। বোঝা গেল জিনিসটা? তার মানে আমি যখন এই আঁকা বাঁকা পথে চলছি, মানে সবসময় আমার দিকের পরিবর্তন হচ্ছে। মানে এখানে দিকটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এখানে আমি গুরুত্ব দিচ্ছি টোটাল এই পথটাকে, টোটাল অতিক্রান্ত এই পথটাকে। এবং এটাকেই আমরা বলি হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট মানে তোমার এই ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যেটা শর্টেস্ট পাথ হবে। আর শর্টেস্ট পাথ মানে সেটা একটা নির্দিষ্ট দিকে স্ট্রেট লাইন বরাবর হবে। তার মানে এখানে একটা দিক উল্লেখ করতে হচ্ছে আমাকে, একটা নির্দিষ্ট দিকে। আর সেই রাশিটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে একই, তুমি বাড়ি থেকে ভিএসসি একাডেমি এসেছো, এখানে দেখো ডিস্টেন্স তোমার আলাদা, সেটা হচ্ছে 15 কিলোমিটার। আর ডিসপ্লেসমেন্ট তোমার আলাদা, সেটা হচ্ছে 5 কিলোমিটার। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। চলো আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে জিনিসটাকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। দেখো এখানে এই প্রশ্নটা দেখো কি বলছে। বলছে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর। এই আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে একটা পার্টিকেল মুভ করছে। ওকে, তো বলেছে দ্য ডিসপ্লেসমেন্ট আফটার হাফ এ সার্কেল উড বি। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই হাফ সার্কেল মুভ করেছো, মানে এখানে এসেছো, এটা হচ্ছে বি পজিশন। এই হাফ সার্কেল মুভ করার পরে তোমার ডিসপ্লেসমেন্ট কত, তোমার ডিসপ্লেসমেন্ট কত, আর তোমার আরেকটা আমি কোয়েশ্চেন দিয়ে দিলাম, সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স কত। এই দুটো জিনিস আমাকে বলতে হবে। তো দেখো, আমি যদি ডিস্টেন্স নিয়ে বলি, ডিস্টেন্স মানে কি, মানে হচ্ছে আমি টোটাল কতটা পথ অতিক্রম করেছি। তো দেখো এখানে এই বৃত্তটার আমি যদি টোটাল পরিধিটা ভাবি, পরিধিটা, তো এই আর যার রেডিয়াস, তার টোটাল পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2 পাই আর। এবার আমি হাফ সার্কেল কভার করেছি, তার মানে এই বৃত্তটার পরিধিটার আমি হাফটা কভার করেছি। তার মানে 2 পাই আর বাই 2, হাফ করে দিলাম, মানে দুই দুই কেটে গেল, তার মানে হচ্ছে পাই আর। তার মানে ঠিক এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে পাই আর। আর এটা হচ্ছে আমার অতিক্রান্ত পাথ, টোটাল অতিক্রান্ত পাথ। তার মানে টোটাল অতিক্রান্ত পাথকে আমরা বলি ডিস্টেন্স। তার মানে এক্ষেত্রে আমার ডিস্টেন্স হচ্ছে পাই আর। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে বোঝায় ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে শর্টেস্ট পাথ। তো দেখো আমি শুরু করেছিলাম এখান থেকে, এটা আমার ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন। আমি শেষ করেছি বা থেমে গেছি এখানে, মানে এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। তো এই ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যেটা শর্টেস্ট পাথ, সেই শর্টেস্ট পাথ বলতে জাস্ট একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন। আর এই স্ট্রেট লাইনটা দেখো সেন্টার দিয়ে গেছে, তার মানে এই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো এই বৃত্তটার ডায়ামিটার। আর কোনো বৃত্তের ডায়ামিটার বলতে তার রেডিয়াসের দ্বিগুণকে বোঝানো হয়, মানে 2r। তার মানে এই পাথটা, এটা হচ্ছে আমার 2r, মানে রেডিয়াসের ডবল। তার মানে আমার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 2r। মানে কোয়েশ্চেন অনুযায়ী আনসার হবে 2r, অপশন সি।
কারণ এটা আমার ফাইনাল পজিশন, এটা ইনিশিয়াল, এদের মধ্যে শর্টেস্ট পাথ যেটা সেটা আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা আমার ডিসপ্লেসমেন্ট আর এটা আমার ডিস্টেন্স। বোঝা গেল? এবার দেখো, যদি আমি ফুল সার্কেল কভার করতাম, ফুল সার্কেল মানে এখান থেকে শুরু করে আমি যদি ফুল সার্কেল কভার করতাম, সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হতো? এখানে বলেছে না হাফ সার্কেল আফটার হাফ এ সার্কেল, তো তার জায়গায় আমি লিখে দিলাম এখানে ধরো ফুল সার্কেল যদি প্রশ্নতে দিত কি হতো। তো ফুল সার্কেল কভার করা মানে আমি টোটাল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে এলাম, ঠিক? তার মানে আমি এখানে টোটাল অতিক্রান্ত পাথ কি? টোটাল অতিক্রান্ত পাথ বলতে এই বৃত্তটার পরিধি, আর বৃত্তটার পরিধি কত? সেটা হচ্ছে 2πr। তার মানে এটা হচ্ছে আমার ডিস্টেন্স, মানে এটা হবে হচ্ছে আমার ডিস্টেন্স বা অতিক্রান্ত পাথ। আর এখানে আমার ডিসপ্লেসমেন্ট কি হবে? এই ক্ষেত্রে আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো সেই ডিসপ্লেসমেন্ট আমার কি হবে? তো দেখো, ডিসপ্লেসমেন্ট মানে কি বোঝাচ্ছে? শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তার মানে যেটাই আমার ইনিশিয়াল ছিল সেটাই আমার ফাইনাল, কারণ কি আমি এই একটা চক্কর ঘুরে সেখানেই ফিরে এসেছি। তাহলে যেটাই আমার ইনিশিয়াল ওটাই যদি আমার ফাইনাল পয়েন্ট হয়, সেই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হবে। তার মানে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল? জিরো। কারণ কি ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে কোনো ডিস্টেন্স পাচ্ছি না তো, কারণ কি যেটাই ইনিশিয়াল পয়েন্ট ওটাই আমার ফাইনাল পয়েন্ট হয়ে গেল। আশা করি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের পার্টটা তোমাদের বোঝা গেছে। এবার দেখো, ফিজিক্সে যে রাশিগুলো বা যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান দিয়ে প্রকাশ করলেই হবে, মানে আমি কত কিলোমিটার গেছি, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, আমার ওজন কত, ঠিক আছে, আহ, বা ধরে নাও আমি কতটা বল প্রয়োগ করেছি, 10 নিউটন, 5 নিউটন, এই যে ভ্যালুগুলোর কথা বলছি, শুধু যদি ভ্যালু দিয়েই কোনো রাশিকে বোঝানো যায়, তার মানে সেই রাশিটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এই যে ডিস্টেন্স নিয়ে আমরা কথা বলছি না, এই যে ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ কি এর শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, একে প্রকাশ করার জন্য দিকের দরকার নেই। কিন্তু যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি, ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। কারণ একে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে। মানও তো আছে, প্লাস দিকটা নেসেসারি, ইম্পর্টেন্ট। কারণ দেখো, ডিস্টেন্স মানেও একটা পাথকে বোঝায়, ডিসপ্লেসমেন্ট মানেও একটা পাথকে বোঝায়, বাট দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? ডিসপ্লেসমেন্ট মানে একটা নির্দিষ্ট দিকে। ওকে, কেন নির্দিষ্ট দিকে আমার একটা এরকম রাশি দরকার? টু নো এক্সাক্ট লোকেশন অফ দ্য অবজেক্ট, অবজেক্টের এক্সাক্ট লোকেশনকে জানার জন্য। ক্লিয়ার আশা করি জায়গাটা? তার মানে ডিসপ্লেসমেন্ট হলো আমার ভেক্টর রাশি। এবার দেখো এদের এসআই ইউনিট কি হবে? তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই আলটিমেট লেন্থকে বোঝাচ্ছে, একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তার মানে দুটোরই যে এসআই ইউনিট, সেই এসআই ইউনিট হবে হচ্ছে আমাদের মিটার। আর যদি বলে যে সিজিএস ইউনিট কি হবে, তো সিজিএস ইউনিট হবে হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, ওকে। এবার এখানে আরো একটা টার্ম জানতে হয়, সেটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা। তো দেখো, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে ক্যাপিটাল এল। কারণ কি এটা শুধু লেন্থকেই বোঝাচ্ছে। ডিস্টেন্সেরও যা ডাইমেনশনাল ফর্মুলা, ডিসপ্লেসমেন্টেরও তাই ডাইমেনশনাল ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে অনলি ক্যাপিটাল এল। কারণ কি এটা শুধুমাত্র লেন্থকে বোঝাচ্ছে, এখানে না কোনো মাস আছে, না কোনো টাইমের ব্যাপার আছে। ক্লিয়ার আশা করি জায়গাটা? এবার এখানে একটা ছোট ইনফরমেশন আছে, দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখবে আমাদের যে বাইক বা ভেহিকেল, সেখানে একটা স্পিডের কাঁটা আছে না, যে গাড়িটা তোমার কতটা স্পিডে চলছে সেটা দেখাই তো, সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে স্পিডোমিটার। কিন্তু তার পাশাপাশি দেখবে আরো একটা ওখানে তুমি ডিভাইস থাকে, যেটা কি দেখায়, যেটা দেখায় হচ্ছে তোমার গাড়িটা আজ অব্দি টোটাল কত কিলোমিটার চলেছে। ওকে, তোমার গাড়িটা আজ অব্দি টোটাল কত কিলোমিটার চলেছে, আর ওই যে রিডিংটা দিচ্ছে, ওই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ওডোমিটার। তো ওডোমিটার যন্ত্রটা কি মেজার করে? ইজ এ ডিভাইস ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ভেহিকেল। যে কোনো একটা ভেহিকেল টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, তোমার গাড়িটা আজ অব্দি টোটাল কত কিলোমিটার চলেছে, সেই রিডিংটা রিড করছে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে? সেটা হচ্ছে ওডোমিটার। ক্লিয়ার আশা করি? এবার চলো, এখানে একটা ছোট পয়েন্ট আছে, সেটা আমরা একটু দেখে নিই। এই দেখো, ডিসপ্লেসমেন্টের এখানে ডেফিনেশনও দেওয়া আছে। when a body moves from one position to another, the shortest distance, that is
straight line between the initial position and final position of the body along with direction, দেখো লেখা আছে along with direction, ওকে। ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে একটা স্ট্রেট লাইন বা শর্টেস্ট ডিস্টেন্স, যেটা একটা নির্দিষ্ট দিকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি ডাইরেক্টেড ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, মানে এর ডাইরেকশনটা কোন দিকে? ইনিশিয়ালের থেকে ফাইনালের দিকে হবে ডাইরেকশন, ওকে। এবার দেখো কি লেখা আছে, ইটস এসআই ইউনিট ইজ মিটার, আমি তো এটা বলে দিলাম এর এসআই ইউনিট মিটার। ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ফর এ কোর্স অফ মোশন মে বি জিরো, দেখো এই ডিসপ্লেসমেন্টের মান আমার জিরো হতে পারে। কখন জিরো হতে পারে? তুমি যেখান থেকে শুরু করেছো আবার যদি সেখানেই ফিরে আসো, মানে তোমার যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, এটা আমার এই সার্কুলার পথে হতে পারে, এটা আমার এরকম এই আঁকা বাঁকা পথেও হতে পারে, ওকে। মানে যদি তোমার মোশনের ক্ষেত্রে তোমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি সেম হয়, সেই ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্ট কি হবে? জিরো হয়ে যাবে। এবার কি বলেছে, হোয়েন করসপন্ডিং টু ডিস্টেন্স কাভার্ড ইজ নট জিরো, ডিস্টেন্স কভার আমার জিরো না হতে পারে। দেখো একটু আগে তো দেখলাম যে আমি এই সার্কুলার পথে যখন একটা পাক খেয়ে এলাম, তখন আমার ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স বলতে টোটাল পাথটা হচ্ছে 2 পাই আর। কিন্তু এই একই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? ডিসপ্লেসমেন্ট কত হলো? সেটা জিরো হয়ে গেল, কারণ কি যেটাই আমার ইনিশিয়াল ছিল সেটাই আমার ফাইনাল পয়েন্ট। বোঝা গেল? তারপরে বলেছে দেখো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। জিরো তো হয়, সেটা আমরা দেখে নিয়েছি। পজিটিভ নেগেটিভ কখন হয়? ধরো আমাদের এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট, ধরে এক্স এর এদিকটাকে পজিটিভ দিক দিই আর এটাকে আমরা নেগেটিভ কোঅর্ডিনেট ধরি, তাই তো? তেমনি এটাকে ওয়াই এর পজিটিভ কোঅর্ডিনেট, এটা হচ্ছে নেগেটিভ। তো আমি যদি এই দিকে পজিটিভ ডাইরেকশনে যদি মুভ করি, তাহলে সেটা আমার পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তারপরে যদি আমি আবার ব্যাকে আসি, রিটার্ন আসি, তার মানে আমি ওয়াই, মানে এক্স কোঅর্ডিনেটেরই নেগেটিভ ডাইরেকশনে আসছি, তখন সেটা আমার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। তার মানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যেহেতু ডাইরেকশন ম্যাটার করে, তাই আমি যেদিকে যাচ্ছি ওটা আমার পজিটিভ হলে, তার উল্টো দিকে মানে ডাইরেকশন চেঞ্জ হলেই সেই পথটা আমার নেগেটিভ পথ হয়ে যাবে, বা সেই ভ্যালুটা আমার নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? বাট ডিস্টেন্সের ক্ষেত্রে এটা কোনোদিনও হবে না, কারণ কি ডিস্টেন্স বলতে ওই টোটাল অতিক্রান্ত পাথকে আমি বোঝাচ্ছি, ওখানে দিকটা ম্যাটার করছে না। ক্লিয়ার আশা করি। এবার দেখো, এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন আমার সমান হতে পারে বা কখন আমার একই হতে পারে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন আমার একই হবে, সমান হতে পারে, এটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে যখন আমরা অনলি স্ট্রেট লাইনে যাচ্ছি। ধরো তোমার এটা ইনিশিয়াল পজিশন, এখান থেকে যাত্রা শুরু করে সোজা তুমি এখানে এসে থেমেছো, মানে এটা তোমার ফাইনাল পজিশন, ওকে। এই ক্ষেত্রে তোমার ডিস্টেন্সও যা, ধরে নাও এই টোটাল পথটা আমার 5 কিলোমিটার, তার মানে এই ক্ষেত্রে তোমার ডিস্টেন্সও 5 কিলোমিটার। আবার যদি আমি এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বার করি, তো ডিসপ্লেসমেন্ট বলতে আমার বোঝানো হয় শর্টেস্ট পাথ, এই ইনিশিয়াল ফাইনালের মধ্যে শর্টেস্ট পাথ, এই শর্টেস্ট পাথটা তো এটাই, এই কারণ কি এটা আমি স্ট্রেট লাইনে গেছি। তো এটা কত? 5 কিলোমিটার, তার মানে ডিসপ্লেসমেন্টও আমার কিন্তু 5 কিলোমিটার। তার মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন সমান হতে পারে? যখন কোনো একটা অবজেক্ট একদম স্ট্রেট লাইন বরাবর চলবে, সেই ক্ষেত্রে হতে পারে। আশা করি জিনিসটা বোঝা গেছে। চলো নেক্সট। নেক্সট আমরা দেখবো হচ্ছে স্পিড আর ভেলোসিটি। চলো এখানে আমরা এই জায়গাটাতে আমরা একটু দেখে নিই। দেখো, একটাকে বলছি আমরা স্পিড, আর একটাকে বলছি আমরা ভেলোসিটি। স্পিড বলতে কি বোঝানো হয়? স্পিড বলতে বোঝানো হয় কোন একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে পার ইউনিট টাইমে। ধরুন আমি বলছি কোন একটা অবজেক্ট, তার স্পিড বলছি আমি 5 কিলোমিটার পার আওয়ার, মানে দেখো একটা টাইমে আমি কতটা পথ যাচ্ছি সেটাই তো স্পিড। আমার এখানে স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় আমি 5 কিলোমিটার করে পথ যাচ্ছি। ধরো এখান থেকে এত দূর, এটা 5 কিলোমিটার, তো 1 ঘন্টায় এরকম 5 কিলোমিটার, তারপরে ঘন্টায় 5 কিলোমিটার, তারপরে ঘন্টায় 5 কিলোমিটার, ঠিক এরকম একটা বেগে যাচ্ছি।
এর পাশাপাশি যদি আমি বলি অন্য একটা অবজেক্ট, তার স্পিড হয়ে গেল আমার 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি, ধরো একজনের স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার, একজনের স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার। তো এই স্পিডটা ধরো 1 ঘন্টায় এই অবজেক্টটা 5 কিলোমিটার গেছে, বাট এই বি অবজেক্টটা যার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এই বি অবজেক্টটা তো ঠিক ওই একই ঘন্টায় যখন এ যাচ্ছে 5 কিলোমিটার, তখনই বি তো চলে গেছে 10 কিলোমিটার। তার মানে দেখো এই স্পিড কি বোঝাচ্ছে, আমাকে স্পিড বলতে বোঝাচ্ছে কোনো একটা অবজেক্ট সেটা কতটা ফাস্ট মুভ করছে। স্পিড বলতে কি বোঝালো, যে হাউ ফাস্ট অ্যান অবজেক্ট মুভস, হাউ ফাস্ট অ্যান অবজেক্ট মুভস, কতটা ফাস্ট একটা অবজেক্ট মুভ করে। কারণ কি, যার এই স্পিডের ভ্যালু বেশি তার মানে সে বেশি ফাস্ট মুভ করছে। তো স্পিড আমাদেরকে শুধু এই ধারণাটা দেয় যে একটা অবজেক্ট কতটা ফাস্ট মুভ করছে। স্পিড মানে কি দেখলাম, স্পিড মানে দেখলাম যে একটা নির্দিষ্ট টাইমে আমি কতটা পথ যাচ্ছি, সেটা হচ্ছে আমার স্পিড। তো স্পিড কোনোদিনও কোনো বস্তু বা কোনো অবজেক্টের এক্সাক্ট পজিশন বলতে পারবে না। ও শুধু এটাই বলতে পারবে যে আমি কতটা ফাস্ট মুভ করছি, বাট এক্সাক্ট পজিশন কোনোদিনই বলতে পারবে না। ধরো আমি বলছি কারো স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, ওকে। ধরো এই বাড়ি থেকে, ধরো এখানে এখানে তোমার বাড়ি, হোম, এখান থেকে তুমি ওই 5 কিমি পার আওয়ার বেগে বেরিয়েছো, ওকে। বাড়ি থেকে তুমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে বেরিয়েছো। তো 1 ঘন্টায় তুমি এখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে এখানে আসবে। এবার তুমি বাড়িতে ফোন করে বললে যে আমি 5 কিমি পার আওয়ার বেগে বাড়ি থেকে বেরিয়েছি এবং 1 ঘন্টা পরে আমি কোথায় আছি, এক্সাক্ট পজিশনটা বলো। তো তোমার বাড়ির লোক কোনোদিনও এটা বলতে পারবে না। কারণ তোমার বাড়ির লোক ভাববে যে ও তো এদিকেও থাকতে পারে 5 কিলোমিটার দূরে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। তার মানে এক্সাক্ট পজিশন আমার জানা যাচ্ছে না, রাইট? তাহলে এই এক্সাক্ট পজিশন যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে একটা এই স্পিডের স্পিডেরই একটা অ্যানালগাস টার্ম দরকার, যার সাথে দিক যুক্ত থাকবে। বোঝা গেল যে আমি কোন দিকে গেছি, আমার স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কোন দিকে, এটা যদি আমি জানতে পারি তখনই আমি জানতে পারবো যে সেই বস্তুর এক্সাক্ট পজিশন কি হবে। তাহলে পরে কোন একটা অবজেক্ট সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, ডিস্টেন্স ডিস্টেন্স কভার্ড ইন এ পার্টিকুলার ডাইরেকশন, পার্টিকুলার ডাইরেকশন পার্টিকুলার ডাইরেকশনে কোন একটা অবজেক্ট, দেখো নির্দিষ্ট টাইমে আমি কতটা দূরত্ব অতিক্রম করি সেটাকে বলি আমরা স্পিড। কিন্তু এই নির্দিষ্ট টাইমে একটা পার্টিকুলার দিকে আমি কতটা দূরত্ব অতিক্রম করছি সেটাকে বলবো হচ্ছে আমরা ভেলোসিটি। বোঝা গেল জিনিসটা? তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি ভেলোসিটি। তার মানে ভেলোসিটি সমান সমান আমরা এটাও লিখতে পারি, দেখো এই যে আমি নির্দিষ্ট দিকে কতটা পথ অতিক্রম করছি, দেখো আমি নির্দিষ্ট দিকে কতটা পথ অতিক্রম করছি, যে ডিস্টেন্স কাভার্ড ইন এ পার্টিকুলার ডাইরেকশন, এটাকেই তো আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তুমি নির্দিষ্ট দিকে যদি কোনো পথ অতিক্রম করো, তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্সও যা হবে ডিসপ্লেসমেন্টও তাই হবে। তার মানে দেখো এই স্পিড যখন লিখেছিলাম তখন শুধু কি লিখেছিলাম যে আমি কতটা পথ অতিক্রম করছি একটা নির্দিষ্ট টাইমে, বাট এখানে আমি কি লিখলাম, যে কতটা পথ অতিক্রম করছি একটা পার্টিকুলার দিকে, ওই ওই একই টাইমে বা ওই নির্দিষ্ট টাইমে, সেটাকে আমরা বলছি ভেলোসিটি। এবার এই ডিস্টেন্স কাভার্ড ইন এ পার্টিকুলার ডাইরেকশন, পার্টিকুলার এই যে লাইনটা, এটার পরিবর্তে আমি কি বলতে পারি, এটার পরিবর্তে আমি লিখতে পারি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, কারণ কি ডিসপ্লেসমেন্ট মানেই ডিস্টেন্স ইন এ পার্টিকুলার ডাইরেকশন, একটা নির্দিষ্ট দিকে আমি কতটা পথ যাচ্ছি সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি লিখতে পারি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই জন্য দেখবে বইতে লেখা থাকে ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বোঝা গেল? এবারে আমি নির্দিষ্ট দিক, মানে আমাকে ভেলোসিটি যখন আমি বলছি তখন আমার বলা উচিত যে 5 কিলোমিটার পার আওয়ার নর্থে আমার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার ইন নর্থ, মানে আমার ভেলোসিটি। বোঝা গেল? বা আমাকে এরকম বলা উচিত আমার ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইন সাউথে। তবেই কেউ, একজন ব্যক্তি তোমার এক্সাক্ট পজিশন ধরতে পারবে বা বার করতে পারবে। বোঝা গেল?
তো স্পিড আমাদের কিসের ধারণা দেয়? স্পিড আমাদের শুধু এই ধারণাটা দেয় যে কোনো একটা অবজেক্ট কতটা ফাস্ট মুভ করছে। এবারে কতটা ফাস্ট মুভ করছে তার পাশাপাশি কোন দিকে মুভ করছে, এই ধারণাটা দেয় আমাদেরকে ভেলোসিটি। এই জন্য ভেলোসিটির ক্ষেত্রে মান তো আছে, তার পাশাপাশি দিকও আছে। তাই ভেলোসিটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর স্পিডের শুধুমাত্র মান আছে, যে 5 কিমি/আওয়ার বা 10 কিলোমিটার/আওয়ার, মানে এর কোনো নির্দিষ্ট দিক নেই। বোঝা গেল? তাই স্পিড হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। ওকে, একটা স্কেলার রাশি যার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। এবার দেখো স্পিড মানে কি লিখেছি আমি, ডিস্টেন্স বাই টাইম। তো তার মানে স্পিডের এসআই ইউনিট কি হবে? তো দেখো ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার, আর টাইমের তো সেকেন্ড, তার মানে মিটার বাই সেকেন্ড হচ্ছে আমাদের স্পিডের এসআই ইউনিট। স্পিডের সিজিএস ইউনিট কি হবে? তো দেখো ডিস্টেন্সের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার, টাইমের হচ্ছে সেকেন্ড, তার মানে সেমি বাই সেকেন্ড হচ্ছে স্পিডের সিজিএস ইউনিট। বোঝা গেছে আশা করি। সেম ভাবে এই যে ভেলোসিটি নিয়ে কথা বলছি, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি বলতে বোঝানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি হবে? ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট হচ্ছে মিটার, মিটার। ওকে, আর টাইমের তো সেকেন্ড, তার মানে মিটার বাই সেকেন্ড। মানে দেখো স্পিডেরও ইউনিট হচ্ছে মিটার বাই সেকেন্ড, ভেলোসিটিরও কিন্তু তাই, মিটার বাই সেকেন্ড। কারণ কি দুটো আলটিমেট একই জিনিসকে বোঝায়, পার্থক্য কোথায়? একটা হচ্ছে দিকযুক্ত রাশি, আরেকটার সাথে কোনো দিক নেই। এটাই হচ্ছে মেন বেসিক ডিফারেন্স। তার মানে ভেলোসিটিরও সিজিএস ইউনিট যদি বলি তাহলে কি হবে সেটা? সেমি বাই সেকেন্ড, সেন্টিমিটার বাই সেকেন্ড, বা আমি এখানে লিখছি সেমি বাই সেকেন্ড, সেন্টিমিটার বাই সেকেন্ড। ওকে, চলো দেখো এই জিনিসগুলোই আমাদের এখানে পিপিটিতে দেওয়া আছে। কি লেখা আছে দেখো? স্পিড বলছে দেখো দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ দি অবজেক্ট ইন এনি ডাইরেকশন। দেখো যে কোনো দিকে, যে কোনো দিকে সময়ের সাথে, যে টাইম রেট মানে সময়ের সাথে চেঞ্জ অফ পজিশন, মানে চেঞ্জ অফ পজিশন, পজিশনে চেঞ্জ করছো মানে কতটা ডিস্টেন্স অতিক্রম করছো যে কোনো দিকে। তো যে কোনো দিকে কোনো একটা অবজেক্ট সময়ের সাথে কতটা পথ অতিক্রম করছে তাকে আমরা বলবো হচ্ছে স্পিড। The speed equals to distance traveled by an object by time taken. Okay, a motorcycle moving along a straight line path such that it covers equal distance in equal time interval, then its motion is said to be uniform speed. এটা আমরা পড়ছি যে ইউনিফর্ম স্পিড কাকে বলে, নন ইউনিফর্ম কাকে বলে, এটা আমরা দেখছি, একটু পরে দেখছি। ওকে, চলো ডাইমেনশনাল ফর্মুলাটা দেখে নাও। স্পিড মানে যেহেতু ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্সের ডাইমেনশনাল ফর্মুলা কি? ক্যাপিটাল এল। টাইমের ডাইমেনশনাল ফর্মুলা কি? ক্যাপিটাল টি। মানে এল বাই টি, মানে এল টি টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল আমার স্পিডের ডাইমেনশনাল ফর্মুলা। শুধু এটা স্পিডেরই ডাইমেনশনাল ফর্মুলা তা নয়, এটা কিন্তু ভেলোসিটিরও তাই। কারণ কি আমরা একটু আগে দেখলাম ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে ডিসপ্লেসমেন্টের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা ক্যাপিটাল এল, টাইমের তো টি, মানে এল বাই টি, মানে এল টি টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল আমার ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি তোমাদের। চলো নেক্সট দেখো, এখানে ভেলোসিটির কথাটাও বলা আছে। দেখো কি লেখা আছে, বলছে দেখো যে স্পিড অফ এ কার, কোনো কার বা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি, তার স্পিড আমাদেরকে কিসের ধারণা দেয়? gives us an idea of how fast the car is moving. একটা কার কতটা ফাস্ট মুভ করছে শুধু সেই ধারণাটা দেয় হচ্ছে আমাদেরকে স্পিড, বাট ইট ডাজ নট টেল আস দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য কার ইজ মুভিং। কিন্তু স্পিড কখনো আমাদেরকে এই ধারণাটা দেয় না যে অবজেক্টে বা বস্তুটা এক্স্যাক্টলি কোন দিকে মুভ করছে, সেই ডাইরেকশনের ধারণাটা কিন্তু আমাদেরকে দেয় না। তাহলে টু নো এক্সাক্ট পজিশন, ওকে, এক্সাক্ট পজিশন যদি আমাকে জানতে হয় অফ এ মুভিং কার, উই শুড অলসো নো দ্য ডাইরেকশন। কোনো একটা বস্তু বা অবজেক্ট বা কারের যদি আমাকে এক্সাক্ট পজিশন জানতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডাইরেকশন জানতে হবে, যে কোন ডাইরেকশনে সে স্পিডে আছে। তো ইন আদার ওয়ার্ড আমরা এটাও বলতে পারি উই শুড নো
স্পিড অফ দ্য কার অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন অফ দ্য স্পিড। মানে কোন একটা কার তার স্পিড তো আমাকে জানতে হবে, এবং সে কোন ডাইরেকশনের স্পিডে আছে সেটাও আমাদেরকে জানতে হবে। তবেই কিন্তু আমরা ভেলোসিটি বার করতে পারবো বা ভেলোসিটি পাবো আর কি, মানে তার এক্সাক্ট পজিশন পাবো। মানে সেটাকেই বলছি ভেলোসিটি। তার ফলে কি হবে, আমি একটা এক্সাক্ট পজিশন পাবো। তো এখান থেকে দেখো, দিস গিভস আস অ্যানাদার টার্ম নোন অ্যাজ ভেলোসিটি। এখান থেকে আমরা একটা নতুন টার্মের জন্ম নিই, সেটার নাম হচ্ছে ভেলোসিটি, হুইচ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, যেটাকে এইভাবে ডিফাইন করা হয় দেখো, velocity of a body is the distance traveled by it per unit time in a given direction। একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সময়ে আমি কতটা পথ অতিক্রম করছি সেটাই হচ্ছে আমার ভেলোসিটি। মানে দিকটা এখানে ম্যাটার করছে। বোঝা গেল? So we know that the distance traveled in a given direction is known as displacement, যেটা আমি লিখেছিলাম যে distance traveled in a given direction, এটাকে আমরা displacement বলতে পারি। সেই জন্যই তো বলা হয় যে velocity equals to displacement by time, বা এখানে লেখা আছে দেখো, velocity of a body is the displacement produced per unit time। পার ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট তৈরি করছে। এবং এখানে দেখো এই ভ্যালু মানে ডাইমেনশনাল ফর্মুলাটাও দেওয়া আছে দেখো, ভেলোসিটি সমান সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভি ইকুয়ালস টু এস বাই টি। এসটা ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে, ভি ইকুয়ালস টু এস বাই টি, এটা একটা ফর্মুলা। ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, এবার দেখো, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড কাকে বলে আর নন ইউনিফর্ম স্পিড কাকে বলে। চলো, ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন কাকে বলে এটা প্রথমে আমরা দেখি, তারপরে আমরা করব নন ইউনিফর্ম মোশন কাকে বলে। দেখো, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু, সে যদি একই সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, বা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভ্যাল নাও, নির্দিষ্ট একটা টাইম গ্যাপ নাও, সেই নির্দিষ্ট টাইম গ্যাপে যদি ইকুয়াল ইকুয়াল বা সমান সমান দূরত্ব অতিক্রম করে, তখন তার এই গতিকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম গতি বা সমদ্রুতি বা সমবেগ। বোঝা গেল? দেখো, একটা এক্সাম্পল, যেরকম ধরো তুমি এখানে আছো, এখান থেকে তুমি একটা একটা নির্দিষ্ট টাইম গ্যাপ, ধরো আমি 2 সেকেন্ডের একটা টাইম গ্যাপ নিলাম, যে 2 সেকেন্ডে, ধরো প্রথম 2 সেকেন্ডে তুমি গেছো 7 মিটার, প্রথম 2 সেকেন্ডে তুমি গেছো 7 মিটার। এবার তার পরের 2 সেকেন্ডেও তুমি যদি যাও 7 মিটার, তার পরের 2 সেকেন্ডেও তুমি গেছো 7 মিটার। তার মানে তুমি দেখো, এই এ থেকে বি এই পথটা তো ট্রাভেল করেছো। তো এই পথে তোমার স্পিডটা কি ইউনিফর্ম আছে না নন ইউনিফর্ম আছে, সেটা আমাকে দেখতে হবে। তো ইউনিফর্ম মোশন কাকে বলে বললাম, যদি একই সময় গ্যাপে বা ইকুয়াল টাইম ইন্টারভালে, এখানে ইকুয়াল টাইম ইন্টারভাল বলতে দেখো 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, মানে যে টাইম ইন্টারভাল, এটা দেখো 2 সেকেন্ডের একটা টাইম ইন্টারভাল। ওকে, তো প্রতি 2 সেকেন্ডের টাইম ইন্টারভাল বা ইকুয়াল সময় গ্যাপে, মানে সমান সমান সময় গ্যাপ, তো সমান সময়ের গ্যাপে আমি কতটা করে পথ গেছি, প্রথম 2 সেকেন্ডে গেছি 7 মিটার, তারপরেও গেছি 7 মিটার, তারপরেও গেছি 7 মিটার। তার মানে 7 মিটারটা কি, এটা ইকুয়াল ডিস্টেন্স, একই দূরত্ব গেছি আমি, সমান সমান দূরত্ব অতিক্রম করেছি। তার মানে এরকম টাইপের যে মোশন, তাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম মোশন। বাট এই ক্ষেত্রে যদি এরকম হতো যে প্রথম 2 সেকেন্ডে তুমি গেছো 7 মিটার, বাট তারপরের 2 সেকেন্ডে গেছো 17 মিটার, আর তারপরের 2 সেকেন্ডে গেছো 27 মিটার, এর মানে কি বোঝাচ্ছে যে টাইম ইন্টারভালটা সেম, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, প্রতি 2 সেকেন্ডের টাইম ইন্টারভালে আমি চেক করছি যে প্রতি 2 সেকেন্ডের টাইম ইন্টারভালে আমি আনইকুয়াল দূরত্ব অতিক্রম করেছি। প্রথমবারে গেছি 7 মিটার, তারপরে গেছি 17 মিটার, তারপরে গেছি 27 মিটার। মানে যদি আমি একই সময় গ্যাপে আনইকুয়াল ইকুয়াল টাইম ইন্টারভালে আমি যদি আনইকুয়াল ডিস্টেন্স বা অসমান দূরত্ব অতিক্রম করি, তখন আমার যে মোশন তাকে বলা হবে নন ইউনিফর্ম মোশন বা অসমদ্রুতি। বোঝা গেল? চলো, এবার আমরা একটা যন্ত্রের বা ইনস্ট্রুমেন্টের নাম যেটা দেখছিলাম সেটা একবার একটু পড়ে নিই। সেটার নাম হচ্ছে স্পিডোমিটার।
আমরা বললাম না যে গাড়িতে বা যে কোনো ভেহিকেলে একটা জ- একটা দেখবে রিডিং দেখায়, একটা কাঁটা থাকে, সে দেখবে দেখায় তোমার গাড়িটা কতটা স্পিডে চলছে, ঠিক? তো সেটাকার নাম কি বললাম আমি? স্পিডোমিটার। এই স্পিডোমিটার কি দেখায়? স্পিড দেখায়। নর্মালি যদি আমি বলি এটাকে বলবো আমরা স্পিড বলছে বা ভেলোসিটি বোঝাচ্ছে, রাইট? কিন্তু স্পিডোমিটার অ্যাকচুয়ালি কি ধরনের, মানে ভেলোসিটি আমার বা স্পিড আমার অ্যাভারেজ স্পিড হতে পারে, আরেকটা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে কি বোঝানো হয়? যে ওই মুহূর্তে বা ওই অ্যাট এ ইনস্ট্যান্ট, ওই টাইমে যে স্পিডটা তোমার গাড়ি দেখাচ্ছে সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই স্পিডোমিটার অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে দেখায়। মানে তোমার গাড়িটা, তুমি যখন তাকিয়ে দেখছো তোমার কাঁটাটা কত দেখাচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার, বা যখন পরক্ষণে তুমি তাকিয়ে দেখছো সেটা 50 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে। মানে আমি ওই ইনস্ট্যান্টে যে রিডিংটা পাচ্ছি সেটাকে বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তার মানে স্পিডোমিটার আমাদেরকে কিন্তু অ্যাভারেজ স্পিড দেখায় না। তোমার গাড়িটা একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছে, সেই যাত্রার পথে তোমার অ্যাভারেজ কত স্পিড ছিল সেটা কিন্তু বলছে না। ও এটা বলছে যে তোমার গাড়িটা ওই মুহূর্তে, ওই ইনস্ট্যান্টে কতটা স্পিডে আছে সেই জিনিসটাকে তোমাকে দেখায়। ওকে, চলো এবার আমরা একটা টার্ম পড়তে হবে, মানে আমরা চারটে টার্ম পড়লাম। একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আরেকটা হচ্ছে স্পিড, আরেকটা হচ্ছে ভেলোসিটি। লাস্ট যে টার্মটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে অ্যাক্সেলারেশন, বা আমরা এটাকে বলি হচ্ছে ত্বরণ। ত্বরণ, ওকে। এই অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি? অ্যাক্সেলারেশনের ডেফিনেশন হচ্ছে রেট অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। যদি কোনো বস্তুর সময়ের সাথে ভেলোসিটির চেঞ্জ হয়, তাহলে ওই সময়ের সাথে কতটা করে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তার মানে এটাকে আমি একটা লাইন ভেঙে লিখতে পারি, অ্যাক্সেলারেশন এ সমান সমান চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটির যে পরিবর্তন বা চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটির এই যে পরিবর্তন, এটা কতটা টাইমে হচ্ছে। চেঞ্জ অফ ভেলোসিটি, এটা কতটা টাইমে হচ্ছে। ওকে, এটাকেই বোঝানো হচ্ছে আমার অ্যাক্সেলারেশন বা ত্বরণ দিয়ে। এবার কোনো কিছু চেঞ্জ আমরা কি করে বার করি? কোনো কিছু চেঞ্জ আমরা কি করে বার করব? ধরো এখানে একটা এই লেন্থ আছে, এই লেন্থটাকে ধরো আমি টেনে টেনে এটাকে এখান থেকে এতটা বড় করে দিলাম, তাহলে পরিবর্তন হয়েছে লেন্থের একটা। তো এই পরিবর্তনটা আমরা কি করে বার করি? তো তার জন্য আমরা দেখি যে ইনিশিয়াল রিডিং নিয়ে একটা, ইনিশিয়ালি আমার লেন্থ কত ছিল, ধরে নিলাম 5 মিটার, এটাকে বলছি আমি ইনিশিয়াল রিডিং বা ইনিশিয়াল লেন্থ, ঠিক? এরপর আমি টানার পরে দেখলাম যে এখান থেকে এতটা বেড়েছে, তার মানে এই টোটালটা হচ্ছে আমার ফাইনাল লেন্থ। ওকে, এটাকে আমরা বলবো ফাইনাল লেন্থ। ফাইনাল লেন্থ, আর ফাইনাল লেন্থ ধরো হলো 10 মিটার, 10 মিটার। তাহলে তুমি ইজিলি বলে দেবে স্যার এই যে পরিবর্তন হয়েছে না, চেঞ্জ হয়েছে না, চেঞ্জ অফ লেন্থ, তার মানে এটা হচ্ছে 5 মিটার। এটা তো তুমি দেখে বলছো, মানে এটাকে আমরা খাতায় কলমে কিভাবে লিখি? তো আমরা লিখছি এখানে চেঞ্জ অফ লেন্থ, চেঞ্জ অফ লেন্থ, লেন্থের যে পরিবর্তন, এই পরিবর্তন বলতে আমরা কিভাবে বার করি এটা? তার জন্য লিখি আমরা তার ফাইনাল ভ্যালু, ফাইনাল লেন্থ মাইনাস আমরা লিখবো হচ্ছে ইনিশিয়াল লেন্থ। ফাইনাল লেন্থ মাইনাস লিখবো আমরা ইনিশিয়াল লেন্থ। ফাইনাল লেন্থ আমার কত? ফাইনাল লেন্থ হচ্ছে আমার 10 মিটার, মাইনাস ইনিশিয়াল লেন্থ কত? 5 মিটার। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকছে? 5 মিটার। তার মানে এটা হচ্ছে পরিবর্তন, যেটা আমি এখান থেকে দেখে বলেছি। সেটা কিভাবে বলেছি? সেটাও আমি এখানে ফাইনাল লেন্থ দেখে নিয়েছি 10 মিটার, আর দেখেছি আগে কত ছিল 5 মিটার, দিয়ে আমি বাদই দিয়েছি, ওই 10 থেকে 5কে বাদই দিয়েছি। তার মানে কোনো কিছু পরিবর্তন, এখানে আমি লেন্থের পরিবর্তন নিয়ে কথা বলছি। তার মানে কোনো কিছু পরিবর্তন করতে গেলে তার ফাইনাল ভ্যালু থেকে তার ইনিশিয়াল ভ্যালুকে আমরা বাদ দিই। তার মানে এখানে এই যে আমরা বেগের পরিবর্তনের কথা বলছি না, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে এই চেঞ্জ অফ ভেলোসিটির জায়গায় আমরা লিখতে পারি যে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, আমরা এরকম ভাবে এটাকে লিখতে পারি। তাহলে এ সমান সমান আমরা এরকম লিখতে পারি
এই যে ফাইনাল বেগ না, ফাইনাল বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর ইনিশিয়াল বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ, আর টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তো ভি মাইনাস ইউ বাই টি। আমরা এরকম ভাবে এটাকে লিখতে পারি। বোঝা গেল? এবার চলো আমরা বুঝবো যে অ্যাক্সেলারেশন জিনিসটা কি। এটা তো ছিল আমাদের ডেফিনেশনের পার্ট। দেখো, তো অ্যাক্সেলারেশনের ডেফিনেশনে কি বোঝাচ্ছে, টাইমের সাথে কতটা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হয়েছে সেটাকে আমাকে দেখতে হবে। তো ধরে নাও একটা অবজেক্ট সে ছিল এখানে, ওকে, তার ইনিশিয়ালি সে ধরে নাও রেস্টে আছে। তার মানে তার ক্ষেত্রে আমি যখন লিখবো ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর তার ভ্যালু কত হবে, তাহলে এখানে 0 মিটার বাই সেকেন্ড। যেহেতু আমি রেস্টে আছি ধরেছি, তাই 0 মিটার বাই সেকেন্ড। সে চলমানও হতে পারতো, সে কিছু একটা গতিতেও চলতে পারতো, তখন তার ইউ এর কি অন্য একটা ভ্যালু থাকতো, বা তখন আমরা তাকে শুধু ইউ দিয়ে প্রকাশ করতাম যদি ভ্যালু না জানতাম। তো যাই হোক, ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর ভ্যালু আমি এখানে 0 ধরে নিয়েছি নিজের ইচ্ছা মতো, কারণ কি আমি ওকে ধরেছি রেস্টে আছে। এবার এর বেগের পরিবর্তন কখন হবে, যখন আমি এর উপর একটা বল প্রয়োগ করে ধাক্কা দেবো, ফোর্স অ্যাপ্লাই করব। তো ধরে নাও আমি t = 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে না বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করাতে, ধরো তুমি যদি একবার বল প্রয়োগ করো তাহলে একবার একটু বেগ বাড়বে, তারপর আবার কমে যাবে। তাহলে আমি যদি 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করি, 10 সেকেন্ড ধরে তার বেগ বৃদ্ধি পাবে। তার মানে আলটিমেট 10 সেকেন্ড পরে সে যখন এখানে এসে পৌঁছাবে, তার একটা বেগ থাকবে, সেই বেগটাকে বলবো ফাইনাল বেগ। তো আলটিমেট 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করাতে তার 10 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে। তবে 10 সেকেন্ড পরে তার যে ফাইনাল বেগ, বা 10 সেকেন্ডের মাথাতে সে যখন এখানে এসেছে, তার একটা ফাইনাল বেগ পাবো। তো সেটাকে লিখছি আমি এখানে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এখানে আমি বলেছি ভি দিয়ে প্রকাশ করি। আর এই ভি এর ভ্যালু আমি ধরে নিলাম 100। এই ভি এর ভ্যালু আমি ধরে নিলাম 100 মিটার বাই সেকেন্ড। বেগের ইউনিট কি, মিটার বাই সেকেন্ড। তার মানে দেখো 0 থেকে 100 একটা বেগের পরিবর্তন হয়েছে কতটা টাইমে, t = 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে, t = 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। মানে 10 সেকেন্ডে তো একটা বেগের পরিবর্তন হয়েছে, ঠিক। তো আমাকে এটা দেখতে হবে যে প্রতি সেকেন্ডে কতটা করে বেগের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের ত্বরণ। তো চলো আমরা এটা এখানে বার করতে পারবো যে ত্বরণ এ সমান সমান আমরা কি পড়েছি, ভি মাইনাস ইউ বাই টি, মানে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ বাই টাইম। তো এই যে ফাইনাল বেগ থেকে ইনিশিয়াল বেগ বাদ দেবো, তাহলে তো পেয়ে যাবো আমরা বেগের পরিবর্তন। তো ফাইনাল বেগ কত, ফাইনাল বেগ হয়েছে আমার এখানে 100 মিটার বাই সেকেন্ড, মাইনাস ইউ এর ভ্যালু কত, ইনিশিয়াল বেগ হচ্ছে 0 মিটার বাই সেকেন্ড, বাই টাইম কত, টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই 100 থেকে যদি আমি বাদ দিই জিরোকে, তাহলে লিখবো উপরে 100 মিটার বাই সেকেন্ড, টাইম কত, 10 সেকেন্ড। এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, 10 মিটার বাই সেকেন্ড ইন্টু, দেখো এখানে 1/সেকেন্ড আছে, তাহলে লিখবো 1/সেকেন্ড, মানে লিখতে পারি 10 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা লেখা যায়। তো এটাই আমার ত্বরণ বেরোলো। বাট এই ভ্যালুটা বা এইটা দেখে আমরা অতটা বুঝতে পারি না, এটাকে আমরা একটু আগের স্টেপে দেখি, এখান থেকে দেখি। এই জায়গা থেকে দেখো, এটা তো আমার ত্বরণ। তার মানে এখানে আমি এ সমান সমান এরকম লিখতে পারি 10 মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড। এটাই তো, মানে এখানে সেকেন্ড আর সেকেন্ড ডিভাইড আকারে নেই, কিন্তু সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এটা দেখো গুণ আকারে আছে, সেই জন্য এটা সেকেন্ড স্কোয়ার হয়। বাট আলটিমেট ত্বরণ মানে কি বোঝাচ্ছে, ত্বরণ মানে বোঝাচ্ছে তো উপরে বেগ নিচে টাইম, টাইমের সাথে কতটা বেগের পরিবর্তন হয়েছে। তো সেটাই তো আমি পেলাম যে প্রতি সেকেন্ডে 10 মিটার বাই সেকেন্ড করে আমার বেগের পরিবর্তন হয়েছে, প্রতি সেকেন্ডে 10 মিটার বাই সেকেন্ড করে আমার বেগের পরিবর্তন হয়েছে। তার মানে যখন টাইম জিরো, t = 0, তখন আমি রেস্টে আছি, তখন ইনিশিয়াল ভেলোসিটি 0। বাট ঠিক 1 সেকেন্ড পরে আমার বেগ 0 থেকে হয়েছে 10 মিটার বাই সেকেন্ড। তার ঠিক 1 সেকেন্ড পরে আমার বেগ হয়েছে 20 মিটার বাই সেকেন্ড। তার ঠিক 10 সেকেন্ড পরে আমার বেগ হয়েছে 30 মিটার বাই সেকেন্ড। তার ঠিক 10 সেকেন্ড পরে 40, তার ঠিক 1 সেকেন্ড, 10 সেকেন্ড নয়, কারণ প্রতি সেকেন্ডে আমার বেগ 10 করে পরিবর্তন হয়েছে। তো 0 ছিল, 0 থেকে 10 হলো, 10 থেকে 20 হলো, 20 থেকে 30 হলো, এটা প্রতি সেকেন্ডে পরিবর্তন। এই করতে করতে যখন 10তম সেকেন্ডে গেছি, তখন আমার বেগ হয়েছে কত, 100। তাহলে দেখো, এই যে 0 থেকে 10 মানে পরিবর্তন কত, 10, 10 থেকে 20 পরিবর্তন কত বেগের, 10, 20 থেকে 30 পরিবর্তন কত, 10, 30 থেকে 40 পরিবর্তন কত, 10।
এই যে উপরে এই যে 10 10 10টা লিখেছি না, এটাই হচ্ছে আমার ত্বরণ। যে প্রতি সেকেন্ডে আমার বেগের কতটা করে পরিবর্তন হয়েছে, প্রতি সেকেন্ডে আমার বেগের কতটা করে পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। আশা করি বোঝা গেছে ত্বরণ জিনিসটা কি তোমাদের। এবার দেখো, এটা আমি যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকে আমার বেগের কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তো বেগের যখন বৃদ্ধি হচ্ছে, সেটাও তো একটা পরিবর্তন। কারণ দেখো, এই ইনিশিয়ালি বেগ কম ছিল, পরে ফাইনাল বেগ তার বেড়েছে। এখানে একটা পরিবর্তন হয়েছে, বাট এই পরিবর্তনটা বৃদ্ধির দিকে, বেগের বৃদ্ধি হয়েছে। তো এটাকে বলা হয় পজিটিভ অ্যাক্সেলারেশন। এর ঠিক উল্টোও হতে পারতো। কোনো একটা ব্যক্তি ইনিশিয়ালি হাই স্পিডে চলছে, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর ভ্যালু ধরে নাও 100 মিটার বাই সেকেন্ড আছে, এটা হতে পারে। তখন সে ব্রেক মারলে তার বেগ কি হবে, তখনও বেগের পরিবর্তন হবে, কিন্তু সেটা কমবে। 100 থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70, এরকম করে কমতে 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 বেগ জিরো হবে। তার মানে যখন আমরা চলন্ত গাড়িতে আছি, হাই স্পিডে চলছি, তখন যখন ব্রেক মারছি, আমাদের ভেলোসিটি যেদিকে তার উল্টো দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করি। তো যে কারণে কি হয়, আমার বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তনটা কমছে। ওকে, বেগের পরিবর্তনটা কমছে, মানে পরিবর্তন হচ্ছে কিন্তু বেগটা কমছে, সেটাও একটা পরিবর্তন। যেমন 100, ইনিশিয়ালি 100 বেগ ছিল, তারপরে হলো আমার 10, তারপরে হলো আমার 90, তারপরে হলো আমার 80, তারপরে হলো আমার 70। তো এই যে 10 10 10 করে কমছে, এটা এখানেও ত্বরণ আমার 10, কিন্তু এটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন। আর এই নেগেটিভ অ্যাক্সেলারেশনকে আরো একটা টার্ম দিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে ডিসেলারেশন বা রিটার্ডেশন। আর বাংলায় এটাকে বলা হয় মন্দন। ওকে, তার মানে আমরা দেখলাম অ্যাক্সেলারেশন মানে বোঝাই বেগের পরিবর্তনকে। এই বেগের পরিবর্তন যদি বেগের বৃদ্ধির দিকে হয়, মানে বেগের পরিবর্তন হচ্ছে যেখানে বেগের ভ্যালুটা বাড়ছে, তার মানে সেটা হচ্ছে পজিটিভ অ্যাক্সেলারেশন। আর বেগের পরিবর্তনটা যদি কমে, কমের দিকে হয়, মানে বেগ একটু একটু করে আমার কমছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন। ওকে, তো আশা করি তোমাদের কাছে এই ত্বরণ অবধি এতটা পার্ট আমাদের ক্লিয়ার। নেক্সট আবার আমরা আরেকটা ভিডিওতে আসবো, যেখানে এই রেস্ট অ্যান্ড মোশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, তো টিল দেন চলো টাটা বাই বাই।